ওভারল্যাপ বিষয়ে যেটা আমি বললাম সেটা বললাম হলো, যদি কেউ এক্সট্রা টাইমে পরীক্ষা দিতে চাই, মানে যে স্যার আমি এই টাইমে দিতে পারবো না, একসাথে দুইটা পরীক্ষা পড়ছে তাই দিতে পারবো না, তাহলে তার নতুন কোশ্চিনে পরীক্ষা দিতে হবে অন্য কোনো সময়। এই কোশ্চিনে আমি মানে এক্সট্রা টাইমে পরীক্ষা নিব না, নতুন করে কোশ্চিন করে আলাদা টাইমে পরীক্ষা নিব যদি যারা ওভারল্যাপ অন্য টাইমে দিতে চায়। আর যারা মনে করে যে স্যার আমার প্রবলেম নাই, একই টাইমে পার্ট বি এই সময় অর্ধেক পরের সময় অর্ধেক দিয়ে ফেলবো, কোনো সমস্যা নাই, তারা এই কোশ্চেনে পরীক্ষা দিতে পারে। পার্ট বি একই সময়ে অর্ধেক এই এই আমার কোর্সে দিবে, অর্ধেক আরেক যে স্যারের সাথে ওভারল্যাপ সেই স্যারের ইয়েতে দিবে। গেল দুইটা কথা। 3 নাম্বার কথা হচ্ছে যে যদি একই টাইমে তারা দুইটা পরীক্ষা দেয়, তাহলে স্বাভাবিক এমসিকিউটা তো একই টাইমে দিতে পারবে না, সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য আমি তাদের এক্সট্রা সময় দিয়ে দিব। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ক্লিয়ার? হ্যাঁ বলো। স্যার মানে এমসিকিউটা যদি আমরা সময় মতো দেই তাহলে কি ল্যাব মানে পার্ট বিটা কি অন্য সময় দেওয়া যাবে? না, পার্ট বি অন্য সময় দিতে পারবো, পার্ট বি এই সময়ের মধ্যে দিতে হবে। একই কোশ্চেনে দিতে গেলে আমরা কোনটা একই সময় দিতে পারবো? পার্ট বি। আর পার্ট এ অন্য সময় দেওয়া যাবে? পার্ট এটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যখন কোশ্চেন জমা দিলে তখন তুমি দিতে পারবে, আমি অ্যাক্সেস দিব, যাদের ওভারল্যাপ শুধু তাদের। জি স্যার। ঠিক আছে? জি স্যার। পার্ট বি আলাদা টাইমে দেওয়া যাবে না, কারণ পার্ট বি বেশি মার্ক ক্যারি করে। এখানে তোমরা বন্ধুরটা দেখে দিবা না কি করে দিবা, সেটা একটু বেশ জটিল সমস্যা। ঠিক আছে? যাদের ওভারল্যাপ তাদের জন্য আমি পার্ট এর সুযোগ দিতে পারি, কিন্তু পার্ট বির কোনো সুযোগ তারা পাবে না। স্যার আমাদের এক্সাম তো স্যার নেক্সট ফ্রাইডে 9:30টায় না স্যার? এটা তুমি রুটিন দেখে দেখে নিও কয়টা, সেই রুটিন তোমাকে দেওয়া আছে, তাহলে ওকে। তুমি যদি দেখে থাকো 9:30টায় তাহলে 9:30টায়, তুমি যদি ভুল দেখো তাহলে সেই ভুলও তোমার সঠিক। আমার কথা বুঝতে পেরেছো? এটা দেখার দায়িত্ব তো। আর কোনো প্রশ্ন আছে পরীক্ষা বিষয়ে? কারো পরীক্ষায় যদি কোনো সমস্যা থাকে সেটা পরীক্ষার আগে জানাবে। পরীক্ষার সময় কারো যদি হ্যান্ডরাইটিং না মিলে অনেক সমস্যা থাকে, আমরা ভাই খাতা ক্যান্সেল করে দিব, খাতা ক্যান্সেল করে তোমাকে জানিয়ে দিব। অলরেডি তোমাদের অনেকে মনে হয় গত সেমিস্টারে আমার সাথে ছিল, গত সেমিস্টারের মিড টার্মে অনেকের খাতাই ক্যান্সেল করা হয়েছে, তোমরা জানো কিনা জানি না। ফাইনালেও অনেকের খাতা ক্যান্সেল করা হয়েছে, তবে ফাইনালেরটা ওইভাবে অত ইনফর্ম করা হয় না। যাদের হ্যান্ডরাইটিং দেখা যায় যে মিলে যাচ্ছে, অন্য কারোর সাথে মিলে যাচ্ছে, বা মিডের হ্যান্ডরাইটিং এর সাথে ফাইনালের হ্যান্ডরাইটিং মিলতেছে না, তাদের খাতা ভাই ক্যান্সেল হয়ে যায়। আমি আবার বলে দিচ্ছি, তাদের খাতা ক্যান্সেল হয়ে যায়। যে দেরি করে জমা দেয় তারটা কম মার্ক, মানে কিছু মার্ক অনেক সময় স্যারেরা হয়তো কনসিডার করে 2-4-10 মিনিট দেরি হলে, কিন্তু বেশি দেরি হলে তাদেরটা আর কনসিডার করে না। 2-4-10 মিনিট দেরি হলে হয়তো মার্ক একটা নির্দিষ্ট পরিমাণ 2-4-5 মার্ক ডিডাক্ট করে তারটা হয়তো কনসিডার করা হয় অনেক ক্ষেত্রে। বেশি মার্ক ইয়ে হলে ভাই সেটা আর কনসিডার করা হয়। আর স্যার আমাদের কি টপ পেজ দিতে হবে স্যার? হ্যাঁ। আর ফাইল নেম কি রিনেম করতে হবে? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে কি আমার আইডিটা আগে যাবে তাই তো স্যার? আমি দেখাচ্ছি, ইনস্ট্রাকশনটা দেখাচ্ছি, তোমরা অ্যাটেনডেন্স ফর্ম পেয়েছো কিনা তাই বলো। জি স্যার, পাইছি। দেখো তোমরা হয়তো অনেকে ইনস্ট্রাকশনটা পড়ো না, আমি ইনস্ট্রাকশনটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো, এই ইনস্ট্রাকশন কিন্তু আমার লেখা না, এটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। প্রথমে বলেছে অল সাবমিশন অফ অ্যানসার স্ক্রিপ্ট থ্রু দি গুগল ক্লাসরুম। ঠিক আছে? সকল অ্যানসার স্ক্রিপ্ট গুগল ক্লাসরুমের মাধ্যমে সাবমিট করতে হবে, অন্য কোনো প্ল্যাটফর্ম এখানে বলা হয় নাই। তোমরা হয়তো স্যারের ইমেইলে দিতে চাও, হোয়াটসঅ্যাপে দাও, সেটা কিন্তু বলে নাই, গুগল ক্লাসরুমের মাধ্যমে দিতে হবে। হ্যাঁ,
একটা সমস্যা হতে পারে গুগল ফর্মে পারতিস না। গুগল ফর্মে কেউ যদি না পারে, সেটার সংখ্যা 2-1 জন হতে পারে। সেই 2-1 জনকে বলা হতে পারে যে অন্য কোনো প্ল্যাটফর্ম স্যারকে ফোন করে সময়ের মধ্যে, সময়ের বাইরে না, সময়ের মধ্যে স্যারকে ফোন করে স্যার যদি অ্যালাউ করে তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো জায়গায় নিতে পারে। 2 নম্বরে দেখো, লেট সাবমিশন উইল নট বি অ্যাকসেপ্টেবল আন্ডার এনি সার্কামস্টেন্স। তোমার নেট নাই, নেটের প্রবলেম, তোমার মোবাইল নষ্ট, মোবাইলের প্রবলেম, এগুলোও অ্যাকসেপ্টেবল না। কোনো সার্কামস্টেন্সেসে লেট সাবমিশন অ্যাকসেপ্টেবল না। ওই যে যেটা আমি একটু আগেই বললাম, যে অনেকে হয়তো দিচ্ছে, স্যার আমি তো সময়ের আগে থেকে আপলোড করতেছি। ভাই এগুলো অ্যাকসেপ্টেবল না, তুমি বলে তো লাভ নেই। এটা কিন্তু ইউনিভার্সিটি পাঠাইছে আমার। আচ্ছা, এটা অবশ্য ওপেন, কোন স্যার কয়টা কোশ্চেন করে কয়টার উত্তর দিতে বলবে সেটা আলাদা। এখানে আমি সাধারণত বলি 3টা প্রশ্ন থাকে, 2টার উত্তর দিতে বলি। আচ্ছা, ইউর অ্যান্সার মাস্ট বি রিটেন ইন হ্যান্ড রাইটিং। তোমার লেখা কিন্তু হ্যান্ড রাইটিং এ হতে হবে। আর এই যে A4 সাইজ অফসেট ব্যবহার করার সাজেস্ট করা হয়েছে। আচ্ছা, এই যে তুমি যে ছবি তুলবা, ছবিটা ভালো হতে হবে এবং এটা নিট এন্ড ক্লিন হতে হবে তোমার খাতা। কভার পেজে তোমার আইডি টাইডি এগুলো সব থাকবে। তারপরে বলা আছে দেখো, ক্রিয়েট এ সিঙ্গেল পিডিএফ ফাইল ফরম্যাট, রিনেম দা পিডিএফ বাই ইওর ফুল আইডি। ওই পিডিএফটা তোমার ফুল আইডি দ্বারা রিনেম করো এন্ড দেন আপলোড দা ফাইল। তারপর ফাইলটা আপলোড করো। তারপর কি বলেছে দেখো, ইফ এনি 2 or more answer script are of same written up and examiner believes that these are copied from each other, then all such papers will earn 0. 2 বা ততোধিকের খাতা যদি সেম লেখা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে তাদের 0 দিয়ে দিবে। এতে তোমাদের ইনফর্ম করার কোনো দরকার নেই। তারপর বলেছে, ইট ইজ অ্যান ওপেন বুক টাইপ এক্সাম বাট কপিং এক্স্যাক্টলি ফ্রম দ্য বুকস এন্ড আদার সোর্সেস উইল নট বি অ্যাকসেপ্টেবল। কপি করা অ্যাকসেপ্টেবল হবে না। অ্যানসারিং কোশ্চেন মাস্ট বি ইন ইওর ওন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন যেগুলো আনসার করবা সেগুলো কি হতে হবে, তোমাদের নিজস্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটার আনসার করবে। ঠিক আছে, অনেকে বাংলায় লেখে, এ লেখে, ও লেখে, এগুলোর দরকার নেই। এবার দেখো আমরা ডিসকাশনে ফিরি। জি স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স সবাই ফিল আপ করেছো? অ্যাটেন্ডেন্স ফর্ম জি স্যার। জি স্যার। ফিল আপ করেছো? স্যার এই কিছু অ্যাটেন্ডেন্স হোমওয়ার্ক ফর্মে ছিল। এমন কেউ আছে কারোর নাম নেই, এমন কেউ আছে? কেউ নাই। স্যার গত কিছু দিনের হোমওয়ার্ক কিছু ছিল। এইচডব্লিউ ছিল, দেখাবা কেউ? জি স্যার, এসডব্লিউ ছিল। আর স্যার আমার কিছু কোশ্চেন ছিল স্যার, বলো 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 ম্যাথমেটিক্স নিয়ে। বলো বলো। স্যার কোশ্চেন হচ্ছে আমার লেকচার নাম্বার 2 প্রবলেম নাম্বার 1 এর সি, পেজ নাম্বার 3, লেকচার নাম্বার 2 প্রবলেম নাম্বার পেজ 1 নাম্বার এর 4, 1 এর সি। পেজ নাম্বার 4। স্যার ইউজিং দ্য ভ্যালু অফ সি ইন ইকুয়েশন 1 ইট yields, এটাতে লাইন এটাতে। হ্যাঁ বলো। স্যার একটু নিচে, হ্যাঁ এখানে, এই যে এখানে স্যার আপনার যে 2x কিউব আছে এটা কেমনে আসছে? 4x স্কয়ার y সমান 2x কিউব। এটা এটা জি স্যার, 2x কিউবটা কেমনে আসছে জিনিসটা বুঝলাম না। 4x স্কয়ার দ্বারা গুণ করো। 4x স্কয়ার দ্বারা গুণ করব। লিখেই দি। দেখো এবার ঠিক আছে কিনা। তো 4x স্কয়ারটা তাহলে ওই
x/2 আর ওখানে প্লাস 1/4x এটার সাথে দুইটার সাথে ইয়ে করবো বোথ সাইডে। উভয় সাইডে গুণ করবে। তাহলে কোথায় কোথায় গুণ করতে হবে তুমি করো। যেমন এখানে যখন গুণ করবে তখন কি হবে 4x² y, এই যে দেখো 4x²y। এখানে যখন গুণ করবা তখন কি আছে এই টার্মটা এখানে লেখা তো দেখি 4x² ইনটু হলো x/2 dy dx। 2 2 গুণে 4 আর x3 তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হবে 2। 2 তাহলে কি থাকলো x3 2x3 2x³ dy dx। ঠিক আছে, স্যার। জি স্যার। তো এগুলা পারো না কেন তোমরা? এগুলা পারতে হবে, এগুলো পারতে হবে। স্যার মাঝে মাঝে স্যার বেশি সহজ অঙ্ক হ্যাং হয়ে ভুলে যায়। যাই। বেশি সহজ হলে হ্যাং হয়ে যায় স্যার, কঠিন করে করে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? স্যার নেক্সট হচ্ছে স্যার আপনি ওই লেকচার নাম্বার 5 এর প্রবলেম নাম্বার 1 ওখানে নাও ইন্টিগ্রেটিং অন বোথ সাইড উই হ্যাভ লেকচার এখানে নাম্বার 5 এর 5 এর প্রবলেম নাম্বার 1 পেজ নাম্বার 11 তার মানে হোমোজিনিয়াস তাই তো? হ্যাঁ স্যার হোমোজিনিয়াস। লাস্ট লেকচারটা। এই যে লেফট হ্যান্ড সাইডে তো এই যে ইন্টিগ্রেশন পারো, রাইট হ্যান্ড হ্যাঁ সাইডে তো ইন্টিগ্রেশন পারো নি স্যার তাই এই যে তো? এখানে এই স্যার উপর উপর হ্যাঁ এই যে এখানে এই ইন্টিগ্রেশন এখানে নাও ইন্টিগ্রেশন বোথ এই জিনিসটা আছে এখানে ক্যালকুলেশন টাইম পাচ্ছি না যে পরের লাইনটাতে এখানে সম্ভবত একটা লাইন মিসিং আছে যেটা আমি বুঝতেছি না যার কারণে আমি আপনি যে হোমওয়ার্ক করে দিচ্ছেন ওগুলো আমি একটাও করতে পারি না স্যার একমাত্র এই ক্যালকুলেশনের কারণে। এই ক্যালকুলেশন তো ওগুলোতে আসবে না, তুমি এই ক্যালকুলেশন এর কারণে ওগুলো করতে পারো নি। স্যার এই আমি আপনার ক্যালকুলেশন তো শেয়ার ওখানে করে দেখাবো আসবেই না। স্যার আসছে ঠিক স্যার আছে, আমার তো করছি স্যার ওদিক দিয়ে আসছে আমার লাইক 4 নম্বর যে ম্যাথটা দিচ্ছেন ওইটার সাথে এটা অনেকটা হুবহু মিল আছে বাট এই ক্যালকুলেশন না পারার কারণে আমি ওইটাও করতে পারিনি। ওকে ঠিক আছে, মানলাম তোমার কথা। জি স্যার করছি স্যার আমি যতটুকু করছি স্যার ততটুকু দেখাবো স্যার আপনাকে। থামো থামো, দেখি তোমাদের এই এক লাইনে যদি তবু ঝামেলা দূর হয়, করেই দিলে লাইন। জি স্যার। দেখো তো এটা লিখলে কোনো সমস্যা আছে কিনা ওই লাইন থেকে এই লাইন যদি করি। না স্যার সমস্যা নেই স্যার। এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি উপরেরটা পাওয়া যায়? তাহলে হাফ থাকে দেখো তো আগে দেখো স্যার একটা ইন্টিগ্রেশনে 3 নাম্বার ল কি বলেছে? আমি যে ল integration লিস্ট দিয়েছি সেখানে 3 নাম্বার ল কি বলেছে? 3 নম্বর ল হচ্ছে স্যার f of x নিচে f of x dx সমান লেন f of x plus c। এটা দ্বারা কি বোঝো, আসলে কি মিন করে? x এর জায়গায় স্যার মানগুলো বসবে। এই ল দ্বারা আসলে তোমরা কি মিন করো এখন পর্যন্ত কি বুঝেছো যে ইন্টিগ্রেশন? দেখো এই ল কিন্তু আমি প্রত্যেক ক্লাসে প্রায় বলতেছি। f dash of x নিচে হলো f of x। কি dx এটা দ্বারা এইটুকু দ্বারা কি বুঝি? এটা দ্বারা মিন করে যে নিচে যদি কোনো একটা ফাংশন থাকে এবং সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, নিচে একটা ফাংশন যদি থাকে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, তাহলে তাকে ইন্টিগ্রেশন করলে হয় লগ অফ নিচেরটা বা লন নিচেরটা।
বুঝেছো আমার কথা? নিচের যদি উপরে টেক্সট থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে নিচেরটা log of নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায়, এই যে দেখো নিচে আছে এফ আর উপরে আছে এফ ড্যাশ। এফ ড্যাশ অর্থ কি? এফ এর ডিফারেন্সিয়েশন। নিচের। ঠিক আছে, এই যে এখানেও তাই করা হয়েছে। এটাকে ডিফারেন্সিয়েশন করো, কত হবে? 1 minus 2 v cube এটাকে ডিফারেন্সিয়েশন করলে স্যার একটু করে দিন না স্যার এটা। আরে 1 মাইনাস 2 ভি কিউবের ডিফারেন্সিয়েশন পারবে না কেন? 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, মাইনাস 2 ভি কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হবে 6 ভি স্কয়ার। তার মানে আলটিমেটলি এখানে পাচ্ছি মাইনাস 6 ভি স্কয়ার। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে এই যে লগ অফ নিচেরটা, বুঝছি স্যার। বুঝেছো? জি স্যার। কি বুঝেছো? স্যার ডিফারেন্সিয়েশন করছেন স্যার। স্যার এবার বুঝে গেছে। 3 নম্বর ল দিয়ে ইন্টিগ্রেশন করে দেন মানটা বের করা হয়েছে। হুম, সলভ স্যার এবার নিজে ঠিক নিজে আছে। করবো স্যার। হুম, বলেন স্যার সলভ হয়ে গেছে, এবার বাকিগুলো নিজে নিজে করবো। হ্যাঁ নিজেই তো করবা। স্যার করে স্যার আপনাকে দেখাবো। ঠিক আছে, স্যার যতটুকু আছে ততটুকু দেখা লাগবে নাকি ডাইরেক্ট আমি পুরোটা করে আপনাকে দেখাইতাম? পুরোটা করেই দেখাও। জি স্যার। আর আগের দিনের গুলো কি পোস্ট দিয়েছো? তোমার না পোস্ট দেওয়ার কথা ছিল? স্যার আগের দিনে বলতে স্যার আমি আজকে যেগুলো করছি হোমওয়ার্ক এগুলো একসাথে কমপ্লিট করে দিতে চাইছিলাম। এমনি এর আগে একবার দিছি, বাট পরবর্তীতে যেগুলো করা হয়েছিল ওই যে 11, 12, 13, 14 ওই ম্যাথ গুলো ওগুলো দেওয়া হয় নাই। ওগুলো তুমি চাইছিলাম তুমি সবগুলো কম্পাইল করে কালকের মধ্যে আমাকে একটা পিডিএফ পাঠিয়ে দিও তো, কালকে বা পরশুর দিনের মধ্যে। তো তাহলে এগুলো আগে যেগুলো আজকে যেগুলো দেখানোর কথা ছিল এগুলো কমপ্লিট করে দেন একসাথে পিডিএফ করে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, কাল বা পরশুর মধ্যে যতগুলা এইচডব্লিউ ছিল আর পেজ জি স্যার। নাম্বার কত, প্রবলেম নাম্বার কত, এগুলো সব লিখে করে আমাকে দিও। জি স্যার। আচ্ছা তাহলে স্যার, আমি ঠিক আছে। সকল ব্যাচে ওগুলো দিয়ে দিব। জি স্যার। সবাই তো অবশ্যই আর করে না। আচ্ছা, জি স্যার। তাহলে দেখো আজকে আমাদের এটা করার কথা। আমরা সময় অপচয় না করে এটার আলোচনাটা আমরা একটু শুরু করি। প্রথমে দেখো বলা আছে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা? যদি কোনো ইকুয়েশন দেখতে এমন হয়, ঠিক আছে, দেখতে কেমন? দেখো dy dx is equal y p of x is equal q of x। কোন ইকুয়েশন যদি এমন হয় dy dx is equal y p of x is equal q of x, এই টাইপের ইকুয়েশন হলে সেই ইকুয়েশনকে বলা হবে লিনিয়ার অর্ডিনারি লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো dy dx is equal y into p of x। p of x মানে ফাংশন অফ x, x এর ফাংশন অনলি, x এর ফাংশন অথবা কনস্ট্যান্ট হতে পারে। কনস্ট্যান্ট মানে এখানে 1 2 3 4 যে কোনো ভ্যালু হতে পারে। is equal q of x মানে হয় x এর ফাংশন হবে x, x স্কয়ার, x কিউব এরকম x এর ফাংশন হবে, না হলে কনস্ট্যান্ট হবে। যদি কোনো ফাংশন দেখতে এরকম হয়, দেখো এই ফাংশনের ভিতর কোথাও কিন্তু y এর গুণ নাই, মানে y এর সাথে y এর কোনো গুণ নেই, বা y এর সাথে ডিফারেন্সিয়েশনের কোনো গুণ নাই, বা y এর সাথে বা ডেরিভেটিভের কোনো নিজেদের মধ্যে গুণ নেই, অর্থাৎ ডেরিভেটিভের পাওয়ার নেই, y এর পাওয়ার নেই, dy এর সাথে y এর গুণ নেই, তাহলে এটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করার উপায় কি? যেমন এই যে এটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন দেখো তো এই ইকুয়েশনে p এর ভ্যালু কত? p সমান কত?
এটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করে দেখো তো পি এর ভ্যালু কত। 2 2 পি এর সাথে কম্পেয়ার করলে পি ভ্যালু 2 হয় না 2x হয়? 2x 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 y 2x 2x y ইনটু 2x হয়। পি এর ভ্যালু হলো 2x, মানে y এর সাথে যেটা গুণ থাকবে সেটাই পি এর ভ্যালু। আর কিউ এর ভ্যালু কত দেখো তো? 4x 4। কিউ এর ভ্যালু হলো 4x 4। আচ্ছা, এই ইকুয়েশনে দেখো তো পি এর ভ্যালু কত আর কিউ এর ভ্যালু কত? এখানে p এর ভ্যালু নাই, বাট q এর ভ্যালু শুধু 4 আছে, এক্সট্রা নাই। পি এর ভ্যালু নাই, 1 স্যার 1। থ্যাংক ইউ। এখানে পি এর ভ্যালু 1। নাই মানে কি? নাই কি 0? 0 হলে তো 0 ইনটু পুরাই y zero 0 তো। হয়ে যেত, 0 তাই না? তার মানে এখানে পি এর ভ্যালু হলো 1, কিউ এর ভ্যালু হলো। এখানে পি এর ভ্যালু কত? 1 স্যার এখানে 1। 1 কিউ এর ভ্যালু 2x স্যার 2x + 2 2x প্লাস 2। আচ্ছা, আমি যদি এমন একটা ইকুয়েশন লিখতাম, তাহলে পি এর ভ্যালু কত? -1 -1 পি এর ভ্যালু মাইনাস। আচ্ছা, যদি এমন লিখতাম, আচ্ছা এখানে লিখেই দিই একটা প্রবলেম তোমাদের, এখানে এক্সাম্পল আকারে লিখলেই ভালো। আমি এখানে এডিট করে লিখে দিচ্ছি আরো কয়েকটা এক্সাম্পল, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আর এগুলাই তোমাদের হোমওয়ার্ক করতে দিব তো। ধরো যে 2x, স্যার হোমওয়ার্ক দেখাবো কবে? নেক্সট উইক তো পরীক্ষা। ওই এর মধ্যে দেখাবো, ওই যে বললাম যে তুমি আমাকে পাঠিয়ে দিবা। জি স্যার। এই যে এর আগে পাঠিয়ে দিয়েছিল সেটা তো ঠিক করে দিয়েছি। জি স্যার, ওগুলো পরে ঠিক করছিলাম। তুমি কি ভুল করছো ওখানে লিখে দিয়েছি না আমি? হ্যাঁ স্যার। ধরো এটা, বা এটা এমনও হতে পারে যেখানে দিয়ে এখানে হয়তো। ঠিক আছে, এই টাইপের যে কোনো প্রবলেম হতে পারে। এগুলো সব কিন্তু লিনিয়ার প্রবলেম। বলো তো লাস্ট যে দুইটা লিখলাম এটাতে পি এর ভ্যালু কত? x ই তে পি এর ভ্যালু ln x কত? ln x। ই তে পি এর ভ্যালু হলো মাইনাস ln x, এফ এর পি এর ভ্যালু হলো ln x। ln x এখন দেখো এই লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে সমাধান করার পদ্ধতি। লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করতে গেলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। কি বের করতে হয়? ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি একটু লিখি, INTEGRATING, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা ফাংশন। Integrating factor is a function which made a differential equation integrable. Integrating factor is a function which made a differential equation integrable. বলতেছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো একটা ফাংশন, যে ফাংশন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেবল করে, মানে ইন্টিগ্রেশনের উপযোগী করে বা ইন্টিগ্রেশনের যোগ্য বলে যোগ্য করে তোলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ এ ফাংশন হুইচ মেড এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো একটা ফাংশন যা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেবল করে, অর্থাৎ ইন্টিগ্রেশনের উপযোগী করে তোলে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বিভিন্ন ইকুয়েশনের বিভিন্ন রকম ভাবে বের করা হয়। যেমন যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় সেখানে বের করার একটা পদ্ধতি আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে বের করার একটা পদ্ধতি আছে। এরকম বিভিন্ন ইকুয়েশনের বিভিন্ন ভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা হয়। তো লিনিয়ার ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পদ্ধতি একটাই, আমরা একটু পর দেখব। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মাধ্যমে
আসলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যখন ইকুয়েশনকে গুণ করে দেওয়া হবে তখন সেই ইকুয়েশন ইন্টিগ্রেবল হবে, মানে ইন্টিগ্রেশনের যোগ্য হবে। তাহলে একটু দেখি লিনিয়ার প্রবলেমের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বের করা হয়। লিনিয়ার প্রবলেম গুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার সূত্র হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ওই যে পি যেটা ইকুয়েশনে পাবা এইভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা হয়, যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। যা পি পাবা সেটাকে পি কে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর সাপেক্ষে। ইর পাওয়ার ওটা দিলেই আমরা মানে ইয়ে পাবো, তোমার ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা, এখানে একটু প্রবলেমটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে এই প্রবলেমগুলো একটু ইজি হবে, তাছাড়া এই প্রবলেমগুলো একটু কঠিন হয়ে আসছে। এটা হলো 1/x এখানে নাও। আর এক্সামে যেভাবে আসতে পারে এভাবে দেন। তাই তাহলে এক্সামে যেটা আসে সেটা করে দিই। তাই না, একটা করে দিই যে এটাই এক্সামে আসবে, তোমাদের আর কোনো কষ্ট নাই, প্র্যাকটিসও করা লাগে না। না স্যার, এত হ্যাঁ? সহজভাবে আমরা কোনো কিছু পেতে চাই না স্যার। তাহলে দেখো এইভাবে প্রবলেম গুলো থাকলে এটা একটু ইজি হবে আর কি তোমাদের পক্ষে করা, সেই কারণে একটু চেঞ্জ করে দিলাম। লজিক্স থাকলে একটু ক্যালকুলেশন করা জটিলতা। থ্যাংক ইউ স্যার। তাহলে দেখো এখন আমরা একটু দেখি যে ইন্টিগ্রেশন করলে কোনটার কি আসে। যেমন প্রথমটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসে, এটার ক্ষেত্রে বলো দেখি কে বলতে পারবে। এটা হচ্ছে স্যার এটা আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx। দেখো বোঝো কিনা, জি স্যার। 2x dx। এখন বলো 2x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, বা x কে ইন্টিগ্রেশন করলে কি হবে। এটাকে এইভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন 2 ইন্টিগ্রেশন x। এখন বলো x কে ইন্টিগ্রেশন করলে কি হবে। x কে ইন্টিগ্রেশন করলে স্যার 1 x কে ইন্টিগ্রেশন করলে হবে x²/2। এত দেরি লাগালে হবে না, এতদিন পর এসে এত দেরি করলে হবে না বাবা। তাহলে এই 2 কাটা গেলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেলাম ই টু দি পাওয়ার x²। এক নম্বরের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার x²। ক্লিয়ার আমার কথা? এক নম্বরের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ই টু দি পাওয়ার x স্কয়ার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার 2x নিস স্যার বাট y টা নেই কেন? আমি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার সূত্র যেখানে লিখেছি সেখানে কি y এর কোনো টার্ম আছে? না স্যার। আমি তো বললাম যে এখানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যবহার করা হয় এক একটা প্রবলেমের এক এক ভাবে বের করা হয়। লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে বের করা হয় যে y এর সাথে যেটা গুণ থাকবে অর্থাৎ p, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। তাহলে আমি এখানে y নিব কেন, আমি তো নিয়েছি p, p এর মধ্যে কি y আছে নাকি? না 2x। তাহলে তাহলে কি জন্য y নিয়ে নি সেটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তো বুদ্ধি সহকারে প্রশ্ন করো। এই প্রশ্নটা কেউ না করে যদি বলতা স্যার ইন্টিগ্রেশন সাইন উঠে গেলে আমরা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি নেই, তো এটার ক্ষেত্রে সি নেয়নি কেন, সেটা যুক্তিসঙ্গত প্রশ্ন। এই প্রশ্নটা কেউ করনি, মানে যেটা প্রশ্ন করা লাগবে, অথচ ক্লিয়ারলি বলে দিয়েছি যে এখানে হলো ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, আর একটু আগে বলে দিলাম পি হলো ওয়াই এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা। ঠিক আছে, জি তোমরা স্যার।
এদিকে মনে করো যেটা ক্লিয়ার করে বলে দিয়েছি সেটাতে প্রশ্ন করতেছো, আর এখানে যে সুন্দর করে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি Constant. যোগ করিনি, সেটা বিষয়ে কারো কোনো প্রশ্ন নাই, কেউ প্রশ্ন করে। আমি কি কথা ভুল বললাম? না স্যার, অবশ্যই এটা স্যার, এটা প্লাস সি এটা বসাতে হবে। একটা প্রশ্ন তো করলাম না যেখানে সি নাই কেন? প্রশ্ন করনি তাই উত্তর দেব না। আমি নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেওয়ার কি দরকার, আমি উত্তরই দিব না। ঠিক আছে, এবার দেখো এই বি নাম্বারের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে বলো? 1 1 হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? না স্যার, বুদ্ধি স্যার করে এটা হচ্ছে ই, পি এর ভ্যালু 1, ই এর ভ্যালু 1 আছে, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 dx, 1 dx, তার মানে ই টু দি পাওয়ার x, dx কে তো ইন্টিগ্রেশন করলে x ই হবে, তার মানে ই টু দি পাওয়ার x এখানে হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। তার মানে এটার হবে ই টু দি পাওয়ার x, এটার কত হবে বলো? এটাও তো ই টু দি পাওয়ার এক্স ই হবে। এটাও ই টু দি পাওয়ার x, এটার কত হবে বলো? স্যার ই টু দি এটা পাওয়ার -1 মাইনাস আছে, -x, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস, x তারপরেরটার কত হবে বলো? e to the power সূত্র আছে। দেখি স্যার, এটা এটা কি হচ্ছে পারে। আপনার লেন x, e to the power লেন x, হ্যাঁ, ই টু দি পাওয়ার লেন লয়, ই টু দি পাওয়ার লন x, লন x, একটার সাথে মাইনাস থাকার। মাইনাস লন x, আর পরেরটা স্যার লন x হবে। এটা হয়তো নাকি? হ্যাঁ স্যার, লন x। এটা হলে এটা রাখা যাবে না, হ্যাঁ, এটা হলে এটা রাখা যাবে না, এটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে? ই টু দি পাওয়ার লগ এর সামনে যদি 1 থাকে, যেমন লগের, যেমন ধরো লোন এক্স স্কয়ার, লোন এক্স স্কয়ার যদি থাকে, এটা এই যে লগের পাওয়ার থাকলে বেস হয়, তার মানে এটাকে লেখা যায় 2 লোন এক্স, লোন এক্স। সিমিলারলি এখানে যদি কোনো কিছু এই যে বেস থাকে সেটা দেয় পাওয়ার, ঠিক আছে? এখানে বেস আছে জি স্যার। -1, তার মানে এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার লোন এক্স টু দি পাওয়ার -1, পাওয়ার -1। আর ই আর লোন হলো পরস্পরের বিপরীত, যখনই পাশাপাশি আসবে ওটা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে এখানে শুধু থাকবে এক্স টু দি পাওয়ার -1, তার মানে এটা আলটিমেটলি হবে 1/, কত হলো? 1/x, এটা আলটিমেটলি হবে 1/, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? 1/x। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, নাহলে লিখে রাখো। এবার বলো এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? হ্যাঁ এটা স্যার লন x, লন x এর পর এটা ক্যালকুলেশন করতে হবে। করো, এটা তো পরে বলো, তো শুধু x, করো দ্রুত করে। only x অনলি এক্স, থ্যাংক ইউ। এটা শুধু হবে শুধু x। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার, আর এখানে সবগুলো যদি পেরে গেছে স্যার। 2 থাকতো, 2/x, তাহলে কি হতো? 2x 2/x এর স্যার এটা দুটা বের করলে x স্কয়ার স্যার, এটা x হ্যাঁ, থ্যাংক ইউ, X এটা square। এক্স স্কয়ার। এখানে যদি 2 থাকতো, 2/x এখানে উপরেরটাতে যদি 2/x থাকতো, এখানে 2x এটা 2/x এর 2x, তাহলে স্যার x স্কয়ার মাইনাস 2x স্যার 2/x 2 বাই নিচে x,
এক্স টু দি পাওয়ার মাইনাস -2 হ্যাঁ এখানে যেমন এক্স স্কোয়ার হয়েছে তখন হতো এক্স টু দি পাওয়ার -2, যেটা সমান লেখা যায় 1 বাই মাইনাস এক্স স্কোয়ার। 1/x²। হ্যাঁ স্যার 1 বাই মাইনাস স্যার -1/x²। না না ঠিক আছে। না, ঠিক আছে এটা না, ঠিক ঠিক আছে আছে ঠিক আছে ঠিক আছে। এখান থেকে মোটামুটি ধরে নাও যে একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তো এমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে করতে এমন ভাবে করতে হবে এটা চোখ দিয়ে দেখলেই তোমরা বলতে পারবে। ক্লিয়ার আমার কথা? স্যার এবার দেখো আমরা একটু প্রবলেম সলিউশন। 1 নাম্বার প্রবলেম আমরা একটু পরে করি, এটা একটু জটিল প্রবলেম পরে করি। 2 নাম্বারটা সবচেয়ে ইজি প্রবলেম। বলেছে আইডেন্টিফাই এন্ড সলভ। আইডেন্টিফাই করলে এটা ইন্টিগ্রেটিং লিনিয়ার অর্ডিনারি ফার্স্ট অর্ডার লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বের করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আই ডট এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বা 1 ডিএক্স বলতে পারি। 1 লিখলেও যা, না লিখলেও তাই, ই টু দি পাওয়ার এক্স। আমরা দেখেছি এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার এক্স আছে। তো এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পর কি করতে হবে? এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনের উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে এই যে এটা ছিল আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনের দেখো উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করেছি না? স্যার স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করার পর কি করতে হবে? এই যে বাম পাশে ডিএক্স দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করার পর ডিএক্স দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে বাম পাশে থাকবে ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই, এখানে থাকবে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এখানে থাকবে 4 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। 4 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স গুণ করেছে না ডিএক্স দ্বারা? তাহলে প্রথমে করতে হবে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা উভয় পক্ষে গুণ করব, তারপরে কি করব? ডিএক্স দ্বারা উভয় পক্ষে গুণ করব। ডিএক্স দ্বারা যখন উভয় পক্ষে গুণ করা হয়ে যাবে তখন বাম পাশে করতে হবে রিগ্রুপিং। কি করতে হবে? রিগ্রুপিং। ঠিক আছে, গ্রুপিং করতে হবে। যে গ্রুপিং করাটা মানে উল্টা দিকে আসাটা খুব সোজা। গ্রুপিং করাটা উল্টা দিকে আসা খুব সোজা, কিন্তু এখান থেকে এখানে যাওয়া একটু জটিল। তো এই কারণে এটা আমরা একটু মনে রাখবো। এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমি বলতেছি না। এখানে মনে রাখবা যেখানে ডি আর ব্র্যাকেটের ভিতর হবে সব সময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ওয়াই, তার মানে ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সব সময় কি হবে? ডি এর ভিতর, ডি দিয়ে ব্র্যাকেটের ভিতর হবে ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কি হবে? y into integrated factor ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বাস্তবে কিন্তু এটা রিগ্রুপিং করে পাওয়া যায় এবং সব সময় একই জিনিস পাওয়া যাবে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে। ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওয়াইটা ফিক্স, আর ওই প্রবলেমের যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো সেটা শুধু এখানে ওয়াই এর সাথে গুণ থাকে। আমার কথা ক্লিয়ার? হ্যালো স্যার স্যার একটু আবার বুঝে দিবেন? আমি বললাম এই বাম পাশে মানে এইটুকু একটু মনে রেখো, মনে রাখাটা বেশি সোজা এটা বোঝার চেয়ে। বোঝাটা কি, এটা বুঝতে হবে উল্টে দিকে, সিধা নর্মাল দিকে এটা বোঝা যাবে না।
যখন এটাকে ডিফারেন্সিয়েশন করে দেখো y e টু দি পাওয়ার x কে d দ্বারা ডেরিভেটিভ করে দেখো, এটা পাবো। ইউভির সূত্র ফেলো, দেখো ইউভির সূত্র ফেললে কি হবে, প্রথমে y কে ফিক্স e টু দি পাওয়ার x কে ফিক্স রাখো, y কে ডিফারেন্সিয়েশন করো। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বলেনি, এই কারণে dy হবে। তাহলে e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার ex ফিক্স রেখেছে, y কে ডিফারেন্সিয়েশন করে dy লিখেছে। পরের বারে কি হবে, এবার এই y কে ফিক্স রাখো, এই যে y কে ফিক্স রেখেছে, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করো। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বলেনি, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই হয়, আর x কে ডিফারেন্সিয়েশন করলে dx। ঠিক আছে, মানে এই রিগ্রুপিং করা হয়েছে, আসলে এখানে উল্টা ভাবে ডেরিভেটিভ করা হয়েছে। তো তোমরা এখানে সব সময় মনে রাখবা যেখানে একটা ডি হবে আর ব্র্যাকেটের ভিতর হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমি আইএফ লিখি। ঠিক আছে, সব সময় এটা হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমাদের ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে ছিল, y, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে ছিল e টু দি পাওয়ার x। তার মানে d এর ভিতর হবে y ইনটু e টু দি পাওয়ার x। আমার কথা ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? স্যার যদি এই লাইনটা এখানে একটু বলে মানে সাইডে নোট করে দিতেন স্যার, তাহলে আর একটু সুবিধা হতো মনে হয়। বাবা এটা চিরায়িত সূত্রটা, চিরায়িত সূত্র হলো রিগ্রুপিং করা। আমি এটা লিখতে পারবো না, এটা হলো শর্টকাট একটা পদ্ধতি তোমাদের মনে রাখা। স্যার এটা মনে রাখলে অবশ্যই পারবো এই ম্যাথগুলো। ঠিক আছে, এটা হলো মনে রাখার পদ্ধতি। তোমরা তোমাদের নোট করা লাগলে পার্সোনালি তোমরা নোট করে নাও। ঠিক আছে, মানে এটা হলো একটা জাস্ট চোরা পথ, অরিজিনাল নিয়ম তো এটা না। অরিজিনাল নিয়মকে বলা হয় রিগ্রুপিং পথ। আমি তোমাদের যাতে মনে রাখতে পারো সেই জন্য বললাম অলওয়েজ এটা হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার তো সুতরাং যেটা অরিজিনাল না সেটা তো আমি ওখানে লিখবো, তুমি বললেও তো লিখবো না। ওকে স্যার। আচ্ছা, তাহলে অলওয়েজ কি হবে, ডি আর ব্র্যাকেটের ভিতর হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে এই যে ডি মানে ডেরিভেটিভ, আর ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কেটে যাবে, কেটে দিয়ে শুধু থাকবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর ডান পাশে ইন্টিগ্রেশন করতে হবে, 4 e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে 4 e টু দি পাওয়ার x। মানে 4 সামনে থাকবে, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই হয়। ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, তো একটা c আসবে, এটাই आंसर। বুঝতে পারলা কি? জি স্যার। স্যার এটা একটু রিভাইজ দিয়ে দেন স্যার প্রথম থেকে। আরে প্রথমে স্যার, এটাই বললাম আমি। প্রবলেম একটা দেওয়া আছে, সেই প্রবলেমের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ওই প্রবলেমের উভয় পক্ষে গুণ করলাম, ডিএক্স দ্বারা ওই প্রবলেমের উভয় পক্ষে গুণ করলাম, বাম পাশে রিগ্রুপিং করলাম, আর ডান পাশে যা আছে থাকে। শুধু বাম পাশে রিগ্রুপিং করছি। রিগ্রুপিং করার একটা উপায় হলো যে বাম পাশে অলওয়েজ ডি এর ভিতর হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে ডি মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কাটা যায়, থাকে ভিতরের অংশ y ইনটু ই টু দি পাওয়ার এক্স, আর ডান পাশে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই থাকে। সুতরাং এটাই অ্যান্সার। অঙ্কটা খুব ছোট। এবার দেখো আর কোনো এক্সাম্পল এখানে আছে কিনা জানি না। ও আর এক্সাম্পল করে দেওয়া নেই, তাহলে এক নাম্বারটা দেখো। এক নাম্বারটাতে একটু ঝামেলা আছে ইন্টিগ্রেশনে, তারপরেও দেখা যাচ্ছে। এই গিভেন দ্যাট বলে এই প্রবলেমটা তুললো, তোলার পরে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হলো আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা আগে দেখছি যে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার পাই আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এই ইকুয়েশনের উভয় পক্ষে গুণ করলো, গুণ করার পর ডিএক্স দ্বারা উভয় পক্ষে গুণ করলো। এরপরে কি বাম পাশে কি হবে, বাম পাশে হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, তাহলে y ইনটু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। আর ডান পাশে ইন্টিগ্রেশন করতে হবে। এখন ডান পাশে এখানে ইন্টিগ্রেশন করতে গেলে একটু ঝামেলা আছে। আমরা ই টু দি পাওয়ার এক্স তার উপর আবার পাওয়া, ধরো যে 1 বা 2 বা 3 এমন কোন সূত্র আমরা জানি না। আমরা শুধু ই টু দি পাওয়ার 2x 3x বা ই টু দি পাওয়ার x এর সূত্র জানি। এখন কি করব, এই যে ই টু দি পাওয়ার এক্স কে আমরা জেড ধরবো। অন্য জায়গায় আমি করে দিচ্ছি, এটা অন্য জায়গায় রাফ করে এখানে অ্যান্সার বসানো আছে, তো আমি অন্য জায়গায় রাফটা করে দিচ্ছি।
এখানে কি করা হয়েছে যে লেট ই টু দি পাওয়ার এক্স সমান জেড, ঠিক আছে, সরি এক্স স্কয়ার সমান জেড, এক্স স্কয়ার সমান এটাকে ধরছে জেড, কারণ আমরা ই টু দি পাওয়ার জেড এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের কোনো সূত্র জানি না। তাহলে ডি ডিএক্স সমান কত হবে? ডি ডিএক্স বা শুধু ডি লেখো, তাহলে একে ডেরিভেটিভ করলে কি হবে? ডি এক্স স্কয়ার সমান কত হবে? আর এই পাশে ডেরিভেটিভ করলে হবে ডিজেড, ডিজেড। তাহলে দেখো ডি এক্স স্কয়ার এখানে হবে সমান 2x স্কয়ার, 2x স্কয়ার, আর এক্স কার সাপেক্ষে করতেছি বলা নেই, এই কারণে একটা ডিএক্স এখানে থেকে যাবে, ঠিক আছে, কার সাপেক্ষে এটা কিন্তু বলতেছি না। এই যেমন ওই পাশে ডিএক্স ডিজেড আছে, এই পাশে এরকম ডিএক্স একটা থেকে যাবে, আর এখানে তখন ডিজেড লেখা যাবে। সরি 2x স্কয়ার তো হয় না, 2x হয়, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তাহলে 2x dx সমান dz। তাহলে এই ইন্টিগ্রেশনে এই যে 2x dx সমান dz, তার মানে এই ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়ায়? 2 e টু দি পাওয়ার z dz। দেখো তো এই অংশটাকে এইভাবে লেখা যায় কিনা, শুধু এই অংশটাকে z এর মাধ্যমে যদি লিখি এইভাবে লেখা যায় কিনা? বুঝতে পারতেছ না? স্যার ফোরটা স্যার, হ্যাঁ, ফোর স্যার, ফোর দুই এলো কেমনে? 4 তো এই যেখানে চলে গেছে, 2x dx এর সাথে চলে গেছে, 2x dx, আর এখানে লেখো ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মানে হলো ই টু দি পাওয়ার জেড, এইবার আর বুঝছি স্যার। 2x dx মানে হলো ডিজেড। তাহলে এটা এইভাবে লেখা যায়, জি স্যার। লেখা যায় 2z ইন্টিগ্রেশন অফ dz। তো z কে যদি ই টু দি পাওয়ার z কে যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার z ই হবে, এই কারণে 2 ই টু দি পাওয়ার z, আর z মানে হলো x স্কয়ার, তো সেই ইন্টিগ্রেশন এখানে বসে দেওয়া হয়েছে। মানে এই ইন্টিগ্রেশন অন্য জায়গায় রাফ করে তারপর এখানে বসানো হবে। এখানে সরাসরি এই যে জেড বসানো যাচ্ছে না কেন, এখানে রাইট হ্যান্ড সাইডে যদি জেড বসাও লেফট হ্যান্ড সাইডেও বসাতে হবে, রাইট হ্যান্ড সাইডে যদি জেড বসাও লেফট হ্যান্ড সাইডেও বসাতে হবে। কেউ যদি মনে করে আমি দুই সাইডেই বসাবো তাহলে সে দুই সাইডেই বসাতে পারে। কিভাবে বসাতে পারে দেখো, আমি এখানে সংক্ষিপ্ত একটা ক্যালকুলেশন এখানে করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে কি করলাম, এখানে জেড বসা, জেড, ঠিক আছে, সরি এখানে এখন জেড না, একটু পরে জেড বসা। এখানে দুই ভাগে ভাগ করো, এটা হলো 2, আর এখানে এটাকে এইভাবে 2x dx, ঠিক আছে। এখন এটাকে দেখো, এটাকে এখন লেখা যায় ই টু দি পাওয়ার z dz, z z, আর এই পুরোটা হয়ে যাবে dz, dz। তাহলে এখানে তাহলে তোমাদের বলে দিতে হবে লেট এক্স স্কয়ার সমান জেড, সমান জেড, ঠিক আছে। অতএব dx এখান থেকে এখন লেখা যায় অতএব dz সমান n
এখানে আমি বলে দিলাম dz সমান 2x dz সমান 2x dx, ঠিক আছে? এটা এখানে বসানো হচ্ছে, ওকে, ডেরিভেটিভ করে এটা পাওয়া যায়। তাহলে এটা যখন বসালাম তখন ইন্টিগ্রেশন করলে যেটা হবে, রাইট হ্যান্ড সাইডে দেখো, একে ইন্টিগ্রেশন করলে হবে e টু দি পাওয়ার z প্লাস c। এখন e টু দি পাওয়ার z এর ভ্যালু বসিয়ে পাওয়া গেছে। এই এই হলো ফুট, অথবা এই জিনিসটা তোমরা অন্য জায়গায় রাফ করে এখানে বসাও। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এই যে এটা যদি আমরা এক্স স্কয়ার সমান যদি জেড ধরি তাহলে তো ডিএক্স ও চেঞ্জ হবে, ডিএক্স টা এইভাবে পরিবর্তিত হচ্ছে ডিজেড এর মাধ্যমে। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা আমাদের অনেক ইজি হয়ে গেল। ইজি যখন হয়ে গেল, ইন্টিগ্রেশন করে নিলাম, করে নিয়ে ব্যাকে যে ওই জেড এর ভ্যালু কত সেটা এখানে বসে দিলাম। তো এটা হলো এই প্রবলেম। এইভাবে তোমরা সলভ করবা মূলত এই প্রবলেমগুলো। এই প্রবলেমগুলো একই নিয়মে সলভ করা যাবে। তো আমি চাই এই প্রবলেমগুলো তোমরা সলভ করো। বিশেষ করে এই দুইটা তো খুবই ইজি হবে, এই দুইটা অতটা কঠিন না। ঠিক আছে, শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে বাম পাশে অলওয়েজ হবে ডি আর ব্র্যাকেটের ভিতর ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা অলওয়েজ কমন, ডি ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর 1 ঘন্টা আছে না? আচ্ছা, এই বুঝতে পেরেছো? এবার দেখো, এই দুইটা প্রবলেম তো হলো, লিনিয়ারের হলো। এখন বার্নলির প্রবলেমটা তোমাদের একটু দেখাবো কিনা। আচ্ছা, বার্নলির একটা প্রবলেম আমি একটু দেখিয়ে দিব আজকে, যদিও আর সময় নেই, আজকে কথা বলতে বলতে বেশি সময় গেছে। একটা প্রবলেম আমি দেখে দিব। এই বার্নলি আর লিনিয়ার একই রকম। বার্নলিটাতে একটা কিছু ধরে নিলে সেটা লিনিয়ারে কোশ্চেন হবে স্যার? হয়ে যায়। কি 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 মিড টার্মে কি কোশ্চেন হবে চ্যাপ্টার 7 থেকে? হ্যাঁ, হবে তো, কোশ্চেন হবে। বার্নলি থেকে কোশ্চেন হবে, লিনিয়ার থেকেও কোশ্চেন হবে। তো বার্নলিতে কি করা হবে, জাস্ট বার্নলিতে ওই যে যেমন আমরা হোমোজিনিয়াসে একটা সাবস্টিটিউশন y vx dy সমান কিছু একটা বসালে এটা সেপারেবলে রূপান্তর হয়ে যায়, সিমিলারলি বার্নলিতে এটা সমান যদি z ধরি, এই যে এটা সমান যদি z ধরি, এই ইকুয়েশনও লিনিয়ারে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, লিনিয়ার হয়ে গেলে তারপর লিনিয়ারের মতো করে সমাধান। আমি একটা প্রবলেম এখানে সমাধান করে এখানে অ্যাটাচ করে দিব, তোমরা একটু এটা দেখে নিও। আজকে আর মনে হয় না সময় পাচ্ছি, অন্য একটা ব্যাচের ক্লাস এখন শুরু হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটে বলো। স্যার মিড টার্মে একটু হালকা থাকলে সলিউশন দিবেন না স্যার? কি মিড টার্মের জন্য একটু দিক নির্দেশনা দিবেন না স্যার? দিক নির্দেশনা দিলাম তো, যেগুলো করাইছি আমি এগুলো থেকে যে কোনো প্রবলেম করতে পারে, এটাই দিক নির্দেশনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।